শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য মিডিয়া ইন্টারাকশনের কারণে সফর ঘিরে চলমান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় তারেক রহমানের দিল্লি সফরের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরির উপর জোর দিচ্ছে সরকার। মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যর্পণের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। We are of the view that a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. পাশাপাশি দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী শহীদ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদেরও বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। And to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতিবেশী সহ অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চায় সরকার, কিন্তু সেটি হতে হবে সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জনগণের স্বার্থে নেওয়া সরকারের কর্মসূচি বাধাগ্রস্ত করলে সকল শক্তি দিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, বিএনপি যতবার দেশ পরিচালনায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। কিশোরগঞ্জে নানান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সহকর্মী আল আমিন তালুকদারের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর প্রথম দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পোনা মাছ অবমুক্ত করে মৎস্য খাতে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু করেন। অপেক্ষারত সাধারণ মানুষের সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদপাড়েই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাঁর সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেয়া সমর্থনে আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি দেশ ও জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপিকে যতবার জনগণ দেশের দায়িত্ব দিয়েছে ততবারই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে কিংবা দেশের মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা জনগণের স্বার্থে নেওয়া বিভিন্ন কর্মসূচি বাধাগ্রস্ত করবে, তাদেরকে জনগণের সকল শক্তি নিয়ে তাদেরকে প্রতিরোধ করবে। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের শান্তি রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী পতিত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ। সংসদের আসন্ন অধিবেশনে নতুন সরকার বিদ্যুৎ নিয়ে 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে বলেও জানান সংসদ নেতা তারেক রহমান। এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার অপরিকল্পিত
বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এই পরিকল্পনা আমরা এমন নদ নদীকে ঘিরেই বেড়ে ওঠা বদ্বীপ বাংলাদেশের, যে দেশের মানুষের সঙ্গে একসময় মিলেমিশে একাকার হয়েছিল মাছে ভাতে বাঙালি উপমা। কিন্তু সেই উপমাটি এখন রূপকথায় পরিণত হয়েছে, কেননা প্রতি বছরই বাংলাদেশের মৎস্য সম্পদ হ্রাস পাচ্ছে, যার অন্যতম প্রধান কারণ জলাশয় ভরাট হয়ে যাওয়া। সরকারের খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে দেশ জুড়ে বিশাল এক মৎস্যক্ষেত্র উন্মুক্ত হয়েছে। ঠিক তেমনি এই মৎস্য পক্ষের দিনে প্রধানমন্ত্রীর প্রান্তিক পর্যায়ে ছুটে আসা কিংবা মৎস্য পুনঃ অবমুক্তকরণের মধ্য দিয়ে এই প্রাকৃতিক সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে সরকারের আন্তরিকতা এবং গুরুত্বও স্পষ্ট হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী পরিদর্শন করেন কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স। এরপর যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে। মৎস্য চাষ ও এই খাতে গবেষণা সহ বিভিন্ন অবদান রাখা 14 জনের হাতে তুলে দেন জাতীয় মৎস্য পদক 2026। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের 14 লক্ষ নারী ও 2 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে মৎস্য খাতের উপর নির্ভরশীল। মৎস্য চাষীদের কৃষক কার্ডের আওতায় আনার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য চাষীদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ বান্ধব টেকসই মৎস্য চাষের আহ্বান জানিয়ে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য উৎপাদন এবং সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কিশোরগঞ্জ। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আজও গ্যাসের তীব্র সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস মিলছে না। স্বল্প চাপের কারণে অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। যে কয়টি পাম্প চালু আছে সেগুলোও চলছে ধুঁকে ধুঁকে। গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েকগুণ বেড়েছে। যেসব পাম্পে গ্যাস আছে সেখানে পর্যাপ্ত চাপ নেই, তাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো গ্যাস নিতে পারছেন না পরিবহন চালক মালিকরা। আজকে সকাল 6টার সময় এখানে কয়টার সময় কি গ্যাস হয়, তা ফুল গ্যাস পাবো না নেই। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে সিরিয়াল লাগাইছি। অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে, তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। আমাদের দুর্ভোগের কথা তো আর কেউ শুনবে না, আমরা কি কষ্টে আছি সেটা আমরা জানি। আমাদের অফিস 9টায়, এখন কেমনে যেমন সমস্যার মধ্যে আছি, তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। গ্যাসের জন্য আমাদের 14 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা বন্ধ ডিউটি করা লাগে। যে কয়টি পাম্পে গ্যাস মিলছে সেখানেও করুণ দশা। দীর্ঘ অপেক্ষার পর সিলিন্ডারে ঢুকছে সামান্য গ্যাস। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে সিএনজি অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবায় যুক্ত চালকরা। গ্যাস না পাওয়ায় কমেছে আয় রোজগারও। ওভারে গাড়ি চালাই, ভোর 4টা থেকে সিরিয়াল দিছি, আমি একদম তেলে চালাই আইছি, তো আমার মাত্র 296 টাকার গ্যাস ঢুকছে। গ্যাস পাচ্ছি না, এই লাইন দিয়ে এসে 200 টাকার গ্যাস পাইলাম। মানে এদিকে কি করবো সারাদিনে বুঝতেছি না। আমার যে গ্যাস পাইছি এটা তো মনে করেন যে আধা ঘন্টা চললেই শেষ। যে গ্যাসটা পাই, এই গ্যাসটা দিয়ে আমরা জমা উঠাবো করতে আর সংসার চালাবো করতে। 2 টিপ মারলে আমার গ্যাস ফুরিয়ে যায়। 6 টাকা মনে ঢুকছে, 3 টিপ কি 4 টিপ মারতে পারবো। জমা দিতে গেলে মাঝে 100 কম না নেব না। পাম্প কর্তৃপক্ষও এই সংকটে বেশ বিব্রত। ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন অনেক মালিক। একদম ভয়াবহ অবস্থা। আসলে তো গ্যাসই নাই। আপনার যে গ্যাসটা চালকরা পাবে কোথা থেকে? গ্যাস তো বন্ধ অলরেডি। যারা রেন্টে চালায় তাদেরকে মানে হাহাকার অবস্থা। তাদেরকে চালানোর জন্য আমরা কিছু একটা মেশিন কাল চালাচ্ছি, আমরা বন্ধ করে থাকবো আমাদের, কারণ আমাদেরও একদমই পোষে না। দ্রুতই গ্যাসের সংকট কেটে যাবে এমনটাই প্রত্যাশা সবার। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে। পাবে প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আমরা দেশে ফ্যামিলি কার্ড দিতে চাই পরিবারের নারী প্রধানকে। কেন? এই জন্য আমরা দিতে চাই যে আমরা বিশ্বাস করি যে
পরিবারের নারী বা সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তিনি নারীদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। বর্তমান সরকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশনেত্রী খালেদা জিয়ার সেই পলিসিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা তাদেরকে অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিব নারীদেরকে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা সরকার থেকে বৃত্তির ব্যবস্থা করব। অর্থাৎ বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। সেটি গ্রামে থাকুক, ইউনিয়নে থাকুক, উপজেলা থাকুক, যেখানেই থাকুক না কেন, একজন নারী তাকে আত্মনির্ভরশীল হতে হবে। এবং সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। আমি এই যে আজকে আপনাদের সামনে কয়েকজন আমার হাত থেকে ফ্যামিলি কার্ড নিয়ে গেলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এই ফ্যামিলি কার্ডের অর্থ দিয়ে আপনি কি করবেন। সেই সকল মা বোনেরা আমাকে উত্তর দিয়েছে। কেউ বলেছে যে সন্তানদের লেখাপড়া যাতে সঠিকভাবে হয় এই টাকা তার জন্য খরচ করব। কেউ বলেছে যে বয়স হয়ে গেছে, আমি ওষুধ কিনতে পারি না, এটা দিয়ে আমি ওষুধ কিনবো। কেউ বলেছে সংসারের আয় রুজি বাড়ানোর জন্য ছোট করে একটি পুঁজি বিনিয়োগ করব এখান থেকে। অর্থাৎ সংসারকে সুন্দরভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলবে, সন্তানদের লেখাপড়া, নিজেরকে সুস্থ রাখা, একই সাথে তাকে পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে ধীরে ধীরে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ এই নারীদেরকে আমরা সামনে আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্য শিক্ষা এবং অর্থের ব্যবস্থা করেছি। আসেন এরপরে আপনারা দেখেছেন যে আমরা এখানে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা সহযোগিতা করেছি এখানে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন সহযোগিতা করেছি? তারাও সমাজের একটি বিরাট অংশ, তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আমাদের জীবনের বিভিন্ন মোড়ে যখন বিভিন্ন রকম সমস্যায় পড়ি তখন আমরা তাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ গ্রহণ করি। অর্থাৎ আমাদের ধর্মে, যে কোনো ধর্মে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলো বিভিন্ন রকম সহযোগিতা এবং পরামর্শ করে থাকেন। কাজে এই মানুষগুলোকেও আমরা চাই তারাও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে থাকুক, গড়ে উঠুক, তাদেরকে আমরা পিছনে ফেলে রাখতে পারি না। সমাজের এই মানুষগুলোর জন্য আমরা সেই জন্য এই ব্যবস্থা করেছি, এই ভাতার ব্যবস্থা করেছি। আসেন প্রিয় ভাই বোনেরা, এরপরে হচ্ছে কৃষি। বাংলাদেশের সমগ্র বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কৃষির সাথে জড়িত। আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে ঠিক ফ্যামিলি কার্ডের মতন আমরা এই দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করতে চাই যাতে করে আমাদের কৃষক ভাইরা ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে গড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে অর্থনৈতিকভাবে। সেই জন্য আমরা তাদেরকে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই পরিকল্পনা আমরা এর মধ্যে বাস্তবায়নেরও কাজ শুরু করেছি। শুধু তাই নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা অনেকেই জানেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফ করব। আল্লাহর আমাদের সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ হয়তো ভালো গান করে, কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ হয়তো ভালো কেরাত পাঠ করে। এদের মধ্যে অনেকেই আছে কেউ হয়তো ফুটবল ভালো খেলে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন কুড়ি নামক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছে
করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটির পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার মোক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে সেই জন্য সেভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। ছিলাম কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। রাতারাতি নয়, জ্বালানি সমস্যার সমাধানে 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর এক হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি মন্ত্রী শেয়ার বাজার ও ব্যাংক ব্যবস্থাপনার সংকট নিয়েও কথা বলেন। নীতি সংস্কার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বিষয়ে সেমিনার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজক আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ AmCham। আয়োজনে একমাত্র আলোচক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্ধারিত বক্তব্যে মন্ত্রী জানান, রাতারাতি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব নয়। জানান, চলমান জ্বালানি সমস্যার সমাধানে এখনই পদক্ষেপ নিলে ফল পেতে 2 বছর সময় লাগবে। কারণ হিসেবে অর্থমন্ত্রী বলেন, ভাসমান LNG টার্মিনাল তৈরি করতেও 1.5 থেকে 2 বছর সময় লাগবে। আমি স্বীকার করছি, এসব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে নতুন কোনো ব্যবস্থা নিলে তার সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। তবে সম্ভাব্য যেসব পদক্ষেপ নেওয়া যায় আমরা দ্রুত সেসব নিচ্ছি। দীর্ঘ সময় গ্যাস অনুসন্ধান করা হয়নি, এখন সেটা করা হচ্ছে। সৌর বিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে। এতে মানুষ জানতে পারবে কি করতে হবে। আগামী 2 বছর আমাদের সাবধান থাকতে হবে। সরকারের রাজস্ব আদায়ের পরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, বাস্তবায়ন ও নীতি বিভাগ আলাদা করা হবে। রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর চেষ্টা করছে সরকার। ছোট ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট হারে কর আরোপ করা হবে। এজন্য তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী। এছাড়া শেয়ার বাজার ও ব্যাংক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন মন্ত্রী। কর ব্যবস্থাকে ধীরে ধীরে অটোমেশনের আওতায় নিয়ে আসছি। এর ফলে মানুষের সরাসরি হস্তক্ষেপ কমবে এবং সেবা দ্রুত ও সহজ হবে। আমি মনে করি এটি বাস্তবায়িত হলে কর ব্যবস্থার অনেক সমস্যা কমে যাবে। শেয়ার বাজার নিয়ে সতর্ক সংকেত পাচ্ছিলাম, এরপর সেখানে পরিবর্তন আনা হয়েছে। আমাদের আরও বেশি তালিকাভুক্ত কোম্পানি দরকার। এছাড়া ব্যাংক খাতে মারাত্মক মূলধনের ঘাটতি আছে। এটা এত বেশি যে সরকারের পক্ষে পূরণ করার মতো নয়। খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, তাই অর্থায়নের বিকল্প উৎস দরকার। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ, প্রযুক্তি ও ICT খাত এবং সরকারি সেবার ক্ষেত্রে আমেরিকানরা বহু বছর ধরে পরিবর্তনের কথা বলে আসছে। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সেসব ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করছে বলেও জানান অর্থমন্ত্রী। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন ভবনে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাইয়ের পর এই ঘোষণা দেন নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে নয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার এসব মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এদিন নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি 2টি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। নির্বাচনী কর্তা তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নাই।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড, 20 তারিখ বিকাল 5টা, 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময়ে ঘোষণা দেবে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানান পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, তা মেনে নিতে হবে এবং সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে। এখন বিদ্যুৎ জ্বালানি সমস্যা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের খামখেয়ালির কারণেই এমনটা হয়েছে। আর সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। সরকার 6 মাসে দেশের মানুষের আস্থা ও ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত 10তলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন মন্ত্রী। বলেন সংকট রয়েছে, তবে সেই সংকট সমাধানের চেষ্টাও চলছে। মানুষকে মিথ্যা আশ্বাস সরকার দেয় না বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন যুদ্ধের প্রভাবে বিশ্বের সব দেশেই তেলের দাম বেড়েছে, সরকার চেষ্টা করেছে সবার শেষে তেলের দাম বাড়াতে। আরও বলেন বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে, আগামী 5 বছরে দেশের সব পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে বলেও জানান আইনমন্ত্রী। এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশে মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানো। গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঝিনাইদহের মহেশপুর কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথেও তিনি কথা বলেন। গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে মারাত্মকভাবে অবহেলা করা হয়েছে। সকল খাতেই লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও লুটপাট করা হয়েছে। দায়বদ্ধতার অভাব ঘটেছে দেশে, যেই জন্য স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে হাম উপসর্গে 6 জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে 809 জন মারা গেছে এবং নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 908। এদিকে দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছে, এদের মধ্যে পুরুষ 2 জন এবং 1 জন নারী। একই সময় ডেঙ্গু আক্রান্ত 805 জন হাসপাতালে ভর্তি। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে 70 জন মারা গেছেন, তাদের মধ্যে 43 জন নারী, 27 জন পুরুষ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা, কিন্তু বর্ষা মৌসুম যেন তাদের কাছে এক চরম দুঃসময়। বৈরী আবহাওয়ায় সবাই কর্মহীন, আয় উপার্জনও বন্ধ। বিকল্প পেশার সুযোগ না থাকায় পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে। তবে তাদের সুরক্ষার পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। তীরে ভেড়ানো শত শত মাছ ধরা ট্রলার, কিছু নোঙর করা সাগরে। প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র এটি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, দীর্ঘদিন বন্ধ মাছ ধরা, পুরো বর্ষা কাটছে এভাবে। কর্মহীন মৎস্যজীবীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও একমাত্র উপায় নৌপথ। প্রতিকূল আবহাওয়ায় বেশিরভাগ সময় নৌ চলাচল বন্ধ থাকে, কোথাও গিয়ে উপার্জনেরও সুযোগ নেই। 3 মাস যদি মন্দা গেলে সাগরের জাল মার মানুষের উপায় কি হইব ভাই? একটা দিন বন্ধ দিয়ে মাছ পরিবার টাইম লিয়ে মাছ যাইলে অনাহার তরি গিয়ে 15 দিন চলি নেবারি গিয়া সাগরত জানিবার মাছ মারতে জানিবারির মাছ মারলে ফের চলের, জানিবারিলে ফের নচলের।
সাগরে মাছ ধরতে না পারলে জেলেদের ঘরে জ্বলে না চুলা, পরিবার নিয়ে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। কোথাও সরকারি সহায়তার খবর পেলেই সবাই ছোটেন সেখানে। ওয়ানিয়াম দিলে মেম্বার চেয়ারম্যানের কিনারে যায়, মেম্বার চেয়ারম্যানের হতে দিও গিয়ে হয়র নদী সুদিন সাদা নালে তো কিছু আনল না হয় লিলালি গজাল লিলা বাঙাসর আবাদ খামাইয়া কি নাই মাইকে দিলে গাইলে এখন খাইয়া গাইলে না। এই দ্বীপের ৮০% মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, বাকিরা কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটনের ভরা মৌসুমে অনেকে কাজ করেন, কিন্তু যাদের অন্য কোনো পেশা নেই বেশি কষ্টে থাকেন তারা। ৪ মাস হলে আর কন্টিনিউ করি পারিব, আর কিছু ইনকাম করি পারি পর্যটনের লাগে। পর্যটক ২ মাস করে দে, তো তাহলেও আমাদের কুলাই না, ছেলে মেয়ে বেশি হিসাবে আমরা কুল করতে পারি না। সরকার একদিন দিলেও জনগণ মানে নিতে হবে, ১ বছর দিলেও মানে নিতে হবে। অফ সিজন পরিস্থিতি দেখতে সম্প্রতি সেন্ট মার্টিন সফর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের মানুষের স্বার্থ সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সব কিছুই করছে, তাই না? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সব কিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের রূপ দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বরিশাল নগরের কাশীপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি কথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেন, নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সগুলোতে থাকবে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভ। এছাড়া তরুণদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত সেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রযুক্তির বিবর্তনের সাথে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে। আধুনিক জ্ঞান নির্ভর জাতি গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে, অবকাঠামোগত ইঞ্জিনিয়ারিং এর পিছনে এর সফট পাওয়ার এবং সফট সার্ভিস ক্যাপাসিটিটা কতটুকু আমরা দিতে পারছি, তৈরি করতে পারছি, তার উপরে নির্ভর করবে। সম্ভবত প্রচলিত প্রতিষ্ঠানের মধ্যে এই প্রথম তথ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা এই ধরনের সফট সার্ভিস জনগণের কাছে দিতে চাই। উন্নয়ন কাজে ঝামেলা তৈরির চেষ্টা করলে অতীতের মতোই মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। বিকেলে রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, যারা খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে কারাবন্দী করে রেখেছিলেন, পতনের মাধ্যমে তাদের বিচার হয়ে গেছে। প্রশাসক বলেন, মাত্র ৬ মাসের মধ্যে দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদী কাঠামো ভাঙা সম্ভব নয়। দলীয় নেতাকর্মীদের আশাহত না হয়ে ধৈর্য ধরে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু সরকারের দায়িত্ব নয়, এই কাজে জনগণকেও এগিয়ে আসতে হবে। কাজ করতে গিয়ে যদি কোনো বিশেষ গোষ্ঠী কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে ওই কাজগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সব করব আমরা। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে এই ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের সুমন মিয়া, রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবিলম্বে ডাম্পিং নামক নীরব চাঁদাবাজি বন্ধ সহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি। দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই সমাবেশে অংশ নেন রাজধানীর বিভিন্ন এলাকার রিকশা শ্রমিকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রিকশা শ্রমিকদেরও ভূমিকা রয়েছে, অথচ ২ বছর পেরিয়ে গেলেও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। রিকশা শ্রমিকদের জন্য সরকারকে ফ্যামিলি কার্ড প্রদানের আহ্বান জানান। সমাজের সাধারণ নিম্নবিত্ত মানুষের তাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা পূরণ হয় নাই, তাদের অধিকার নিশ্চিত হয় নাই, তাদের মানবিক জীবন নিশ্চিত হয় নাই। আমরা দেখলাম অভ্যুত্থানের আগের যে পরিস্থিতি, গত ২ বছরও বরঞ্চ নতুন ভাবে রিকশা শ্রমিক শ্রমজীবী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নেমে আসছে। ইসরায়েলিদের বর্বরতা ও বন্দী জীবনের দুর্দশা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ভিডিও ধারণ করেছেন নিজ বাড়িতে ১ সপ্তাহ ধরে অবরুদ্ধ এক ফিলিস্তিনি নারী, যা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানিয়েছেন, সামান্য খাবার নিয়ে কোনো মতে বেঁচে আছেন নিজের পরিবার নিয়ে, আর পাশেই ঘাঁটি স্থাপন করে চিৎকার করে তাদের আতঙ্কিত করে তোলার চেষ্টা করছে আইডিএফ সেনারা।
অনিশ্চিত এই সময় শেষে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে অবরুদ্ধ ৩ পরিবারের প্রায় ১৫ জন ফিলিস্তিনি। জানালায় মোটা লোহার শিক, বাইরে থেকে ভেসে আসছে তুমুল হইচইয়ের আওয়াজ। জরাজীর্ণ রান্নাঘরে রয়েছে সামান্য কিছু খাবার। অল্প অল্প করে সেই খাবার খেয়েই গেল ১ সপ্তাহ ধরে নিজের পরিবার নিয়ে কোনো মতে বেঁচে আছেন পশ্চিম তীরের কুশরার বাসিন্দা আয়শা হাসান। ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর অমানবিক বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং জায়নবাদী দখলদাররা। তাদের হাতে অবরুদ্ধ বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার। এমন অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি এক্সক্লুসিভ ভিডিওতে নিজেদের এই দুর্দশা তুলে ধরেছেন ফিলিস্তিনি এই নারী। এরই মাঝে তার ভাই ইউসুফ হাসানের বাড়ি কেড়ে নিয়েছে দখলদাররা। তাদের সাথে যোগ হয়েছে ইসরায়েলি সেনারাও। তার ভাইয়ের বাড়িকে পরিণত করেছে অস্থায়ী ঘাঁটিতে, বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ। সেনাদের আতঙ্ক আর বাড়ি বেদখলের অনিশ্চয়তায় ঘর থেকে বের না হতে পারায় বিচ্ছিন্ন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগও। এখান থেকে আপনারা আইডিএফ সেনাদের চিৎকার ও গান বাজনার শব্দ শুনতে পাচ্ছেন। তারা আমার ভাই ইউসুফের বাড়িতে অবস্থান নিয়েছে। গত ৭ দিন ধরে এভাবেই রয়েছি। আশা করি দ্রুত এই অবরুদ্ধ অবস্থার অবসান ঘটবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমি ইউসুফ হাসান। ইসরায়েলি সেনারা গত ৩ দিন আগে আমাকে আমার বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে তাদের ঘাঁটি স্থাপন করে। আমি আমার স্ত্রী ও 2 মেয়ে নিয়ে বাস্তুচ্যুত হয়ে দিন কাটাচ্ছি। খবর পেয়ে অবরুদ্ধ পরিবারগুলোর জন্য জরুরি খাবার ও পানি নিয়ে যাওয়ার সময় আইডিএফের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন মানবাধিকার কর্মীরাও। এমনকি প্যালেস্টাইন সিভিল লায়াসনের সাথে সমন্বয় করে ওই এলাকার বিদ্যুৎ ও পানির সংযোগ ঠিক করতে 2টি দল পৌঁছালে তাদের উপরও চড়াও হয় আইডিএফ ও দখলদাররা। আটক করা হয় 4 বিদ্যুৎ কর্মীকে। আইডিএফ নিয়ন্ত্রণ নেওয়ার পর ফিলিস্তিনি পরিবারগুলোর বাড়িঘরের সীমানা থেকে সরিয়ে ফেলা হয় দখলদারদের তাঁবু। তা সত্ত্বেও পিছু হটতে নারাজ বেপরোয়া ইসরায়েলি দখলদারেরা। এখনও সেখানে অবস্থান করছে বেশ কয়েকজন। ইসরায়েলিদের এমন পাশবিকতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও, যদিও এ বিষয়ে এখনও নিশ্চুপ অবস্থানে ইসরায়েলের সরকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও রুশ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রোববার দেশটির রাজধানী মস্কোর বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইউক্রেন। এতে নিহত হয় 83 বছর বয়সী এক রুশ নাগরিক, আহত হয় আরও কয়েকজন। অঞ্চলটির গভর্নর আন্দ্রেই বোরোভিয়োভ এই তথ্য নিশ্চিত করে। হামলার পর ওয়াইল্ডবেরিজের গুদাম এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়, যার অবস্থান ছিল মস্কোর কেন্দ্র থেকে মাত্র 45 কিলোমিটার দক্ষিণে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশ জুড়ে 822টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে। ভারতের স্বাধীনতা দিবসে বিক্ষোভে উত্তাল হল ঝাড়খণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে টানা 23 দিনের মতো আন্দোলন চলছে। একই সাথে আমরণ অনশন করছে একদল তরুণ। চরম অবনতি হয়েছে অনশনরতদের স্বাস্থ্যের, তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় আন্দোলনকারীদের। টেবিলে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বাবা সাহেব আম্বেদকরের মতো নেতাদের ছবি, পাশেই অনশনরত তরুণরা। এ দৃশ্য ঝাড়খণ্ডের রাঁচির। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে অব্যাহত বিক্ষোভ, যা গড়িয়েছে 23 দিনে। দাবি পূরণ তো নয়, এখনও প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাসও পায়নি আন্দোলনকারীরা। টানা অনশনে স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে আন্দোলনকারীদের। বুখার, জ্বর এসেছে, শরীরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, মনে হয় না বেশি দিন বাঁচবো। তবুও সরকার আমাদের গুরুত্বই দিচ্ছে না। এখানে ডাক্তার পাঠানো হয়েছে, তাদের সাথে গেলে আমাদের আর এই আন্দোলনে ফিরতে দেবে না, তাই যাইনি। আমরা আমরণ সংগ্রাম চালিয়ে যাব। ভগৎ সিং বলেছিলেন, ইংরেজরা দাবি মেনে না নিলে আরো জোরালো আন্দোলন করতে হবে। আর এই সরকার তো কালো ইংরেজ, তাদের সাথেও এমনই করতে হবে। সরকার শুনলে वरना मैं अपनी मिट्टी के लिए कुर्बानी दे दूंगा। ভারতের স্বাধীনতা দিবসে বিক্ষোভকারীদের অভিযোগ, আজও পরাধীন দেশের মানুষ, অন্যায় অনাচার চলছে নাগরিকের ওপর। और आजादी আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে, অথচ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি। আজ স্বাধীনতার 80 বছর পরে একটাই প্রশ্ন, এটাই কি মহাত্মা গান্ধী আর আম্বেদকর স্বপ্নের দেশ? এটাই কি ভগৎ সিং আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের দেশ? सुभाष चंद्र बोस के कुर्बानी का देश है। দাবি মানা না হলে আরও কঠোর হবে আন্দোলন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা।
মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।